বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার সেল গঠনের চেষ্টা। জি, ঠিকই শুনছেন, আমি কোনো গল্প বলতেছি না, এটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তথ্য। আচ্ছা, বাংলাদেশে কি সত্যিই কোনো জঙ্গি নাই? যারা 5 আগস্টের পর থেকে বলছেন বাংলাদেশে কোনো জঙ্গি নাই, জঙ্গিবাদ নিয়ে যে আলোচনা করা হচ্ছে সেগুলো রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, জঙ্গি শব্দটাই আওয়ামী লীগ সরকারের তৈরি করা একটা রাজনৈতিক হাতিয়ার বলেছেন না, তাদের জন্য এই একটা মাত্র আন্তর্জাতিক রিপোর্টের প্রতিবেদন এটা দেখলেই বুঝবেন বাংলাদেশে আসলে কি হচ্ছে। যে নথিটা দেখালাম এটা কোনো রাজনৈতিক দলের প্রেস রিলিজ নয়, এটা আওয়ামী লীগের কোনো নেতার বক্তব্যও নয়, এমনকি এটা ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদন নয়, এটা ইসলামিক স্টেট ইন ইরাক এবং আল কায়দার উপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আওতাধীন অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশন মনিটরিং টিমের 38তম রিপোর্ট। 6 আগস্ট 2026 সাল একটা চিঠির মাধ্যমে এই রিপোর্ট নিরাপত্তা পরিষদের সদস্যদের সামনে উপস্থাপনের প্রক্রিয়া শুরু হয় এবং আগস্টে এটা প্রকাশ্যে আসে। আর এই রিপোর্টের 101 নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে। জাতিসংঘের এই রিপোর্ট বলছে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বাংলাদেশকে ব্যবহার করে সেখানে সেল প্রতিষ্ঠার চেষ্টা করছে। আপনাদেরকে বারবার বলেছি বাংলাদেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছে, অসংখ্য ঘাঁটি বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হয়েছে, আপনারা কেউ বিশ্বাস করেন নাই। গোয়েন্দা তথ্যের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্ত্রাসী সংগঠন যখন বড় কোনো হামলা চালিয়ে ফেলে তখন ব্যবস্থা নিয়েও আদতে কোনো লাভ হয় না, কারণ ক্ষয়ক্ষতি বন্ধ করা যায় না, কমানো যায় না। তারা এইসব সেল তৈরি করার আগেই, তাদের নেটওয়ার্ক গড়ে ওঠার আগেই, অর্থ এবং যোগাযোগের চ্যানেল তৈরি হওয়ার আগেই তাদেরকে ধ্বংস করে দেওয়া উচিত। একটা সন্ত্রাসী সংগঠন রাতারাতি বড় হয় না, এটা হতে সময় লাগে। প্রথমে কয়েকজন মানুষ, তারপর ছোট একটা গ্রুপ, তারপর গোপন যোগাযোগ, তারপর মতাদর্শিক প্রচার, তারপর অর্থ, তারপর প্রশিক্ষণ, তারপর অস্ত্র, তারপর সেল, আর সব শেষে হামলা। 2 বছর এই কাজগুলোর জন্য যথেষ্ট সময় বাংলাদেশে সেটা এই সন্ত্রাসী জঙ্গিদেরকে দেওয়া হয়েছে। জাতিসংঘের এই সতর্ক বার্তা, প্রাথমিক সতর্ক বার্তা। আল কায়দা আসলে কি? জেনজি প্রজন্ম, তাদের তো ধারণা নাই। আল কায়দা সংক্ষেপে AQIS, এটার পূর্ণ নাম হচ্ছে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, অর্থাৎ ভারতীয় উপমহাদেশে আল কায়দার নেটওয়ার্ক। 2014 সালে আল কায়দার তৎকালীন নেতা আরমান আল জাওয়ারি প্রতিষ্ঠার ঘোষণা দেয়। সংগঠনটার মূল লক্ষ্য ছিল দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে আল কায়দার আদর্শ এবং কার্যক্রম বিস্তৃত করা। বাংলাদেশ এই নেটওয়ার্কের বাইরে কখনোই ছিল না। বাংলাদেশের সাথে আল কায়দার সম্পৃক্ততার ইতিহাস অনেক পুরনো। 2016 সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাস বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছিল বাংলাদেশে আল কায়দার এবং IS এই 2 ধরনের আন্তর্জাতিক জিহাদি নেটওয়ার্ক হামলার দায় স্বীকার করেছে। একই প্রতিবেদনে আনসারুল্লাহ বাংলা টিম ABT তাদের সাথে আল কায়দার সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছিল। ওয়েস্ট পয়েন্টের কমব্যাটিং টেরোরিজম সেন্টারের বিশ্লেষণে বলা হয়েছে আল কায়দা প্রতিষ্ঠার পর বাংলাদেশে 2014-15 সালে জঙ্গি তৎপরতা দেখা গিয়েছে, কিন্তু আওয়ামী লীগ সরকার শক্ত হাতে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এইসব দমন করেছিল। আজকে জাতিসংঘের এই সতর্ক বার্তাকে আপনাকে গুরুত্ব দিতেই হবে, কারণ জঙ্গিবাদের ইতিহাস আমাদেরকে একটা জিনিস শিখিয়েছে, ছোট সেলকে ছোট ভাবা ঠিক না। বাংলাদেশের মানুষ জঙ্গিবাদ দেখেছে, আমরা জঙ্গিবাদ কি সেটা বই পড়ে শিখিনি, আমরা স্বচক্ষে দেখেছি। 2005 সালের 17 আগস্ট বাংলাদেশের মানুষ একসাথে বুঝেছিল একটি সন্ত্রাসী সংগঠন কতটা সংগঠিত হতে পারে। মাত্র আধা ঘন্টার ব্যবধানে দেশের 63 জেলায় শত শত বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল। 459টি বিস্ফোরণের কথা উল্লেখ করা হয়েছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো স্বীকার করে নিয়েছিল এই সমন্বিত হামলা ঠেকাতে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই হামলা হয়েছিল বিএনপি জামায়াত জোট সরকারের শাসনামলে এবং তাদের প্রত্যক্ষ মদদে। এমনকি 2005 সালের আগে থেকেই জঙ্গি সংগঠনগুলোর সাথে বিএনপি জামায়াতের তৎপরতা ছিল, এই নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা সতর্ক বার্তাও ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলেছিলেন আগের ঘটনাগুলোকে গুরুত্ব দিয়ে মোকাবিলা করলে জেএমবি অর্থাৎ জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, তারা এত বড় নেটওয়ার্ক বাংলাদেশে সৃষ্টি করতে পারতো না। এর থেকে কি শিক্ষা হলো? জঙ্গিবাদকে অস্বীকার করলে জঙ্গিবাদ কখনো নির্মূল হয় না, চলে যায় না, বরং অস্বীকার করার ফলে সংগঠনগুলা অনেক সময় পায়। দেশে জঙ্গি নাই এই কথাটা কতটা বিপদজনক আপনারা কি কল্পনা করতে পারেন?
2026 সালের 28 এপ্রিল বিএনপি ক্ষমতায় আসার পরের ঘটনা। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিল, দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নাই, এমনকি জঙ্গি শব্দটিকে সে স্বীকৃতি দেয় না। শিলং সালাউদ্দিনের বক্তব্য অনুযায়ী অতীতে আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জঙ্গি শব্দ ব্যবহার করত। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেই দিনই সরকারের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা কশা জায়েদুর রহমান সে বলেছিল বাংলাদেশে জঙ্গি আছে, জঙ্গিবাদকে শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রচেষ্টা চালানো হচ্ছে, অর্থাৎ বিএনপি সরকার চেষ্টা করছে। একই সরকারের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বক্তব্যে যখন একটা মৌলিক পার্থক্য দেখা দেয়, একজন বলতেছে জঙ্গি নাই, আরেকজন বলতেছে জঙ্গি আছে কিন্তু এটাকে শূন্যের কোঠায় নামাতে হবে, তার মধ্যে গতকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সংশ্লিষ্ট মনিটরিং রিপোর্ট বলছে আল কায়দা বাংলাদেশকে কাজে লাগিয়ে সেল প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তাহলে জনগণ প্রশ্ন করবে না, আমরা কাকে বিশ্বাস করব, কার কথা বিশ্বাস করব? জাতিসংঘ, শিলং সালাউদ্দিন নাকি কশা জায়েদ? যাকে বিশ্বাস করেন না কেন সতর্ক থাকতেই হবে। এই রিপোর্টে শুধু বাংলাদেশ না, আফগানিস্তান পাকিস্তান অঞ্চলের জঙ্গি নেটওয়ার্ক নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে টিটিপি, তেহরিকে তালেবান পাকিস্তান, তারাও পুনর্গঠিত হয়েছে এবং আফগানিস্তান থেকে পাকিস্তানে হামলা চালানোর সক্ষমতা তারা বৃদ্ধি করেছে। একই রিপোর্টে আল কায়দার আফগানিস্তান ভিত্তিক কর্মকাণ্ড, টিটিপির সাথে যোগাযোগ এবং অন্যান্য জঙ্গি নেটওয়ার্কের পুনর্গঠনের কথাও উঠে এসেছে। অর্থাৎ বিষয়টি শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো ছোটখাটো সমস্যা নয়, এটা একটা আঞ্চলিক জঙ্গি নেটওয়ার্কের প্রশ্ন। আফগানিস্তান পাকিস্তান অঞ্চল থেকে দক্ষিণ এশিয়ার দিকে যে কোনো জঙ্গি নেটওয়ার্ক বিস্তারের ক্ষেত্রে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূখণ্ড, কারণ বাংলাদেশের বিশাল জনসংখ্যা, ভারত মিয়ানমারের সাথে সীমান্ত এবং রোহিঙ্গা সংকট এবং দক্ষিণ এশিয়ার জটিল ভূরাজনীতি। এর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অতীতের উগ্রবাদী নেটওয়ার্কের ইতিহাস। শুধু জাতিসংঘ নয়, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলা কি বলছে? অনেকেই বলতে পারেন জাতিসংঘের রিপোর্ট তো বিদেশের কথা, তাদের কথা আমরা বিশ্বাস করব কেন? তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাম্প্রতিক ঘটনাগুলোর দিকে চোখ রাখেন। 2026 সালের ফেব্রুয়ারিতে ঢাকার কাউন্টার টেরোরিজম একজন ব্যক্তিকে জেএমবি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করে। পুলিশ তৎকালীন সময়ে বলেছিল ওই ব্যক্তি নিও জেএমবির সক্রিয় সদস্য এবং তারা গোপন যোগাযোগের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছিল। এরপর এপ্রিল মাসে ঢাকায় 4 জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে টিটিপি, তেহরিকে তালেবান পাকিস্তান সংশ্লিষ্টতার অভিযোগ উঠে আসে। অভিযানে অস্ত্র, গুলি, বিস্ফোরক এবং একটি ড্রোন উদ্ধারের কথাও পুলিশ জানিয়েছিল। এরপর মে মাসে সিলেটের মৌলভীবাজারে কাউন্টার টেরোরিজমের তদন্ত অবস্থায় সন্ত্রাস বিরোধী মামলায় একজন আসামিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছিল ওই ব্যক্তির বিরুদ্ধে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ ছিল এবং সে সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিল। তখন তাকে গ্রেফতার করা হয়। তার গ্রেফতারের পেছনে গুরুত্বপূর্ণ গোয়েন্দা সতর্কতাও ছিল। আর জুলাই 2026-এ ঢাকায় একজন মার্শাল আর্ট প্রশিক্ষক তরুণদেরকে উগ্রবাদী কর্মকাণ্ডে নিয়োগের অভিযোগে গ্রেফতার হয়েছে। তদন্তকারীদের দাবি ছিল তিনি ফাতাহ কমব্যাট নামক একটি ছোট জঙ্গি সংগঠন তৈরি করেছিলেন এবং তরুণদেরকে কথিত খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে উগ্রবাদী কর্মকাণ্ডে যুক্ত করার চেষ্টা করেছিলেন। নিশ্চয়ই আপনারা এই সংবাদটা খেয়াল করেছেন, কারণ এটা সারা বাংলাদেশে ভাইরাল হয়েছিল। যদি জঙ্গি একেবারেই না থাকে তাহলে এসব গ্রেফতার কেন? জেএমবির নাম কেন আসছে? তেহরিকে তালেবানের নাম কেন আসছে? আল কায়দার নাম কেন আসছে? উগ্রবাদী নিয়োগের অভিযোগ কেন আসছে? কাউন্টার টেরোরিজম কেন অভিযান চালাচ্ছে? আর জাতিসংঘই বা কেন বলছে আল কায়দা বাংলাদেশকে ব্যবহার করে সেল গঠনের চেষ্টা করছে? তাহলে কি বাংলাদেশ আবারও 2001 থেকে 2006-এর দিকে যাচ্ছে? আমি বলতেছি না যে আগামীকাল 63 জেলায় বোমা বিস্ফোরণ হবে, 2001 থেকে 2005-এর পুনরাবৃত্তি ঘটবে, আমি সে কথা বলছি না, কিন্তু সতর্ক আমাদেরকে থাকতে হবে। পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। 2005 সালের শিক্ষা হলো একটা সংগঠন যখন ছোট ছিল তখন যদি সেটাকে সময় মতো মোকাবেলা করা যেত তাহলে অন্ততপক্ষে 63 জেলায় সমন্বিত হামলা করতে পারতো না। আগের ঘটনাগুলা যথাযথভাবে বিএনপি মোকাবেলা না করার কারণে জেএমবি এত বড় নেটওয়ার্ক বাংলাদেশে তৈরি করতে পেরেছিল। এটাই আজকের সবথেকে বড় শিক্ষা। জঙ্গিবাদকে হামলার সংখ্যা দিয়ে মাপবেন না। আজ যদি কোনো হামলা না থাকে তার অর্থ এটা না যে হুমকি নাই। আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশে জঙ্গিবাদ বিরোধী অভিযান, সিটিটিসি, র্যাব, পুলিশ এবং গোয়েন্দা কাঠামোর মাধ্যমে অসংখ্য বড় ধরনের অভিযান চালানো হয়েছে। আওয়ামী লীগ সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছিল এবং বহু জঙ্গিকে গ্রেফতার করে জেলবন্দি করেছিল। সেই সময় সিটিটিসি ইউনিট কার্যক্রম শুরু করে এবং
আল কায়দা সংশ্লিষ্ট আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের গ্রেফতার করা হয়েছিল। উদাহরণ জসিমউদ্দিন রহমানী। 2024 সালের রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশের নিরাপত্তা কাঠামো কি আগের মতো কার্যকর আছে? উত্তর হলো একেবারেই নাই। বিএনপি জামায়াতের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের মাটিতে কোনো আন্তর্জাতিক জঙ্গি সংগঠন সেল তৈরি করতে পারবে কি না, এটা রাষ্ট্রের কাছে অগ্রাধিকার? কারণ 2005 সালের ইতিহাস এই দেশের মানুষ ভুলে যায়নি। 2005 সালে যখন জেএমবি দেশ জুড়ে বোমা হামলা চালিয়েছিল, তখন বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় ছিল। তৎকালীন সময়ে সরকারের জঙ্গি হুমকি মোকাবেলায় দেরি এবং ব্যর্থতার বিষয় আন্তর্জাতিক মিডিয়াতেও উঠে এসেছিল। সেক্ষেত্রে বিএনপি সরকারকে পুরনো ইতিহাসের দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং একইভাবে আজকের আল কায়দার সম্ভাব্য সেল গঠনের চেষ্টার জন্য বিএনপি কিংবা জামায়াতের সরাসরি সাংগঠনিক মদত আছে, এইটা পানির মতো পরিষ্কার। কিন্তু বিএনপি সরকার যদি হুমকি শনাক্ত হওয়ার পরেও ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে সেইটা হবে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যর্থতা। আর সেই ব্যর্থতার রাজনৈতিক দায় সরকারকেই নিতে হবে, বিএনপিকেই নিতে হবে, তারেক রহমানকেই নিতে হবে। অথর্ব শিলং সালাউদ্দিনের কথায়, দেশে জঙ্গি তৎপরতা নাই, সে জঙ্গি শব্দকে স্বীকৃতি দেয় না। অতীতে রাজনৈতিক ফায়দার জন্য এই শব্দ ব্যবহার করা হয়েছে। আজ জাতিসংঘের রিপোর্ট সামনে আসছে, ভণ্ড শিলং সালাউদ্দিন এখন কি বলবে? জাতিসংঘ কি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই রিপোর্ট প্রকাশ করেছে? জাতিসংঘের 1267 স্যাংশন মনিটরিং মেকানিজমও কি আওয়ামী লীগের রাজনৈতিক নেরেটিভ অনুসরণ করছে? বাংলাদেশে বড় ধরনের জঙ্গি হামলা হয়নি, কিন্তু জঙ্গি সংগঠন এবং উগ্রবাদী নেটওয়ার্কের তৎপরতা এখনো চলমান রয়েছে। এটাই বাস্তব। সবচেয়ে বড় বিপদ হলো বিএনপি আওয়ামী লীগকে আক্রমণ করতে গিয়ে জঙ্গিবাদকে অস্বীকার করে। বিএনপি জঙ্গিবাদের প্রশ্নকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে ব্যবহার করে। বিএনপির কাছে আমি কিছু প্রশ্ন রেখে যেতে চাই। প্রথম প্রশ্ন, জাতিসংঘের এই রিপোর্ট পাওয়ার পর বাংলাদেশ সরকার কি কোনো ব্যবস্থা নেবে? দ্বিতীয় প্রশ্ন, আল কায়দার সম্ভাব্য বাংলাদেশের সেল শনাক্ত করতে জাতীয় গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে কি কোনো ধরনের সমন্বয় হয়েছে কিংবা হবে? তৃতীয় প্রশ্ন, বাংলাদেশের সীমান্ত দিয়ে আফগানিস্তান পাকিস্তান ভিত্তিক জঙ্গি নেটওয়ার্কের সাথে যোগাযোগের কোনো চেষ্টা হচ্ছে কিনা, এই ব্যাপারে কি সরকার কোনো কিছু পর্যবেক্ষণ করছে? চতুর্থ প্রশ্ন, অনলাইন রেডিকালাইজেশন এবং তরুণদের রিক্রুটমেন্ট ঠেকাতে সরকারের কোনো কার্যকর কর্মসূচি আছে কি নাই? পঞ্চম প্রশ্ন, সরকার কি রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে জঙ্গিবাদকে একটি জাতীয় নিরাপত্তা ইস্যু হিসেবে দেখবে? এই 5টা প্রশ্নের উত্তর আমি চাই। যদি দিতে পারে তারেক রহমানের সরকার, তাহলে বুঝে নেব তারেক জিয়ার বেটা, বাপের বেটা। আর যদি না পারে, তাহলে বুঝে নেব তারেক পাকিস্তানের রুহানি সন্তান। প্রিয় দর্শক, অনেকবার বলেছি, অসংখ্যবার বলেছি, অসংখ্য ভিডিও বানিয়েছি, স্পষ্ট করে বলে দিয়েছি ঢাকার কোথায় কোথায় জঙ্গি তৎপরতা চলছে, কোন কোন মাদ্রাসায় জঙ্গি তৎপরতা চলছে। অনেকেই বিশ্বাস করেন নাই, অনেকেই বলেছেন আওয়ামী নেরেটিভ, অনেকেই গালি দিয়েছেন, অনেকেই বলেছেন ইন্ডিয়ান নেরেটিভ। এখন তো জাতিসংঘের এই রিপোর্ট আপনাদেরকে প্রমাণ করে দিল বাংলাদেশে ঠিক কিভাবে জঙ্গি তৎপরতা চলছে। বাংলাদেশের ভবিষ্যৎ যদি এভাবেই চলতে থাকে তবে অন্ধকার। সিদ্ধান্ত তারেক রহমানের। পারলে এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।